গল্প শুরু করবার আগে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল হন্টিং সানডেকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আজকে আমরা শুনব শুভম গুছাইতের লেখা অদ্ভুত মুগ্ধতা। গল্পে সূত্রধর এবং গল্প পাঠে আমি রাজদীপ এবং অন্যান্য চরিত্রে কৌস্তব, অস্মিতা এবং রৌনক। শুরু হচ্ছে আজকের গল্প অদ্ভুত মুগ্ধতা। অনির্বাণ আর সুজাতার প্রেমটা শুরু হয়েছিল বড় অদ্ভুতভাবে। এক বৃষ্টি মুখর দিনে অনির্বাণ কোনো মতে তার বর্ষাতিটা সামলে বাইক চালিয়ে কলেজ থেকে ফিরছে। বৃষ্টি এতটাই তীব্র যে সামনে সব কিছুই ধোঁয়া আর সাদা দেখাচ্ছিল। সেই বৃষ্টির মাঝেই আচমকা একটা কোনো বস্তুতে ধাক্কা মেরেই তীব্রভাবে ব্রেক কষে অনির্বাণ। সঙ্গে সঙ্গে বাইকটা পাশে দাঁড় করিয়ে সামনে এসে দেখে একজন মেয়ে মাটি থেকে কোনো রকমে ওঠার চেষ্টা করছে। অনির্বাণ মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল, এই রে, এ বাবা, আপনার হাতটা দিন। তারপর মেয়েটি হাত বাড়ালে অনির্বাণ তাকে টেনে তুলে নিল। কাঁচুমাচু মুখ করে মাথা নিচু করে বলল, খুব দুঃখিত, সরি। হ্যাঁ, আসলে আমি একদম দেখতে পাইনি, বাইরে যা বৃষ্টির অবস্থা, প্লিজ কিছু মনে করবেন না। মেয়েটি কোনো রকমে নিজের পায়ের ব্যথাকে চেপে রেখে বলল, ঠিক আছে, ইটস ওকে। অনির্বাণ জিজ্ঞেস করল, আপনার কোথাও বেশি লাগেনি তো? মেঘ ভাঙা বৃষ্টির মাঝে এই মাঝ রাস্তায় কথোপকথন মেয়েটির মোটেও পছন্দ হলো না। একটু রাগত স্বরেই বলল, না লাগেনি। রাস্তার মাঝে কথা না বলে একটু ফুটপাতে গেলে ভালো হয়। মেয়েটির এহেন উত্তর শুনে অনির্বাণ একটু যেন অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর নিজের ভুল বুঝতে পেরে বলে, ও হ্যাঁ, তাই তো, দাঁড়ান, বাইকটা আরও একটু সাইডে সরিয়ে রাখি। ফুটপাতের ঠিক উপরেই একটা বন্ধ দোকানের শেডের তলায় এসে দাঁড়ালো ওরা দুজন। অনির্বাণ মাথার হেলমেটটা খুলে রুমাল দিয়ে মাথায় লাগা আলগা জলগুলো মুছে নিতে থাকে। মেয়েটিও তার ভেজা চুলটা খুলে ছাড়তে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ওদের দুজনের মধ্যে চোখাচোখি হয়। অনির্বাণ তো প্রথম দর্শনে কুপকাত হয়ে পড়ে। অনেক উপন্যাসে সে পড়েছে নায়িকারা ভেজা চুল খুলে নায়কের খুব কাছে এসে উপস্থিত হয়। অনির্বাণ যেন সেই রকমই কিছু অনুভব করলো নিজের বুকের ভেতর। একটা জোরে ধাক্কা এসে লাগলো তার চলন্তমান হৃৎপিণ্ডের গায়ে। অনির্বাণ দেখল এই যে উপন্যাসের সেই নায়িকা আজ গল্প ছেড়ে সত্যি হয়ে তার সামনে উপস্থিত। মেয়েটি চুলগুলোর জট আঙুল দিয়ে ছাড়িয়ে অনির্বাণের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি এনে বলে, কি ব্যাপার বলুন তো? তখন থেকে দেখছি আপনি হাঁ করে আমায় দেখছেন। মতলবটা কি? ভেজা চুলের মেয়ে কোনোদিন দেখেননি নাকি? অনির্বাণ নিজের অজান্তেই বলে ফেলে, দেখেছি, তবে গল্পের নায়িকাকে এমন চোখের সামনে বাস্তবে কখনো দেখিনি। কি অপূর্ব! তাই নাকি? তা মশার নাম কি? সম্বিত ফিরতেই অনির্বাণ বুঝতে পারে সে কি অঘটনটাই না ঘটিয়েছে। মুখ ফসকে কি সব বলে ফেলেছ। রীতিমতো লজ্জায় মাথা নিচু করে অনির্বাণ। মেয়েটি আড়ালে একটু হেসে ফের গম্ভীরভাবে প্রশ্ন করে, কি নাম আপনার? ইয়ে মানে আমার নাম অনির্বাণ। আর আপনার? সুজাতা। কি মনে হয় এই বৃষ্টির দিনে প্রেম শুরু করা আদর্শ সময়? অনির্বাণ ভারী অপ্রস্তুত হয়ে পড়ে সুজাতার কথা শুনে। আর এইভাবেই তাদের দুজনের মধ্যে আলাপচারিতা হতে শুরু করে ও দিন দিন সেটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। তারপর একদিন এই প্রেম ভালোবাসা তার পরিণতি লাভ করে। 2 বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে ওরা 7 পাকে বাঁধা পড়ে। দুজনেই খুব খুশি। সবচেয়ে বড় কথা, দুজনের পরিবার ছেলে আর মেয়েকে দেখে এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছে। এমন কিন্তু অনেক কম মানুষের জীবনেই ঘটে। সুখে দুঃখে এইভাবে তাদের জীবন অতিবাহিত হতে থাকে। বেশ কয়েক বছর পর
অনির্বাণের চাকরির বদলি হয় ঘাটশিলাতে। প্রথমে ও সুজাতাকে নিয়ে যেতে চায়নি, কিন্তু বউয়ের আর বাবা মার জেদাজেদিতে বাধ্য হয়েই ও সুজাতাকে নিয়ে চলে যায় ঘাটশিলাতে। কোম্পানির তরফ থেকে একটা ভালো বাড়ি দিয়েছিল ওদের। বাড়িটা একতলা, কিন্তু ঘরগুলো বিশাল। দুটো ঘর, একটা বড় বারান্দা, রেলিং দেওয়া। দুটো ঘরের মাঝে একটা বড় ড্রয়িং রুম। সুজাতা আর অনির্বাণের ভারী পছন্দ হয়ে যায় বাড়িটা। বাড়িটার সামনেই একটা নদী বয়ে গেছে, তবে তাতে খুব একটা জল নেই। আর এই নদীর উপস্থিতির জন্যই এই বাড়ির সৌন্দর্য যেন আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাই সুজাতার এই বাড়িটা আরও বেশি করে ভালো লাগে। এইভাবেই বেশ খোশ মেজাজে কাটছিল ওদের দিন। তারপর হঠাৎই একদিন রাতের বেলা ঘুমের মধ্যেই সুজাতা বিড়বিড় করে কি যেন বলতে শুরু করে। অনির্বাণ ভয়ে উঠে বসে। সুজাতা, এই সুজাতা। সুজাতাকে কয়েকবার ঠেলা দিয়ে ডাকতেই ও চমকে উঠে বসে পড়ে বিছানায়। কি হলো? আমার ডাকলে কেন? তুমি ঘুমের মধ্যে কি বিড়বিড় করছিলে? সুজাতা আরো অবাক হয়। আমি কই? না তো। আমি যে স্পষ্ট শুনলাম। না না, ওটা তোমার মনের ভুল হয়তো। আমি কেন বিড়বিড় করব? অনির্বাণ মনে মনে ভাবল, হয়তো আমারই ভুল, আমি হয়তো ভুল শুনেছি। আসো, শুয়ে পড়ো। ফের শুয়ে পড়ল ওরা দুজন। সেদিন রাতে অবশ্য এর বেশি কিছু হয়নি। পরের দিনও কিছু হলো না। অনির্বাণ আর কোনো বিড়বিড় শুনতে পেল না ঘুমের ঘোরে। তৃতীয় দিনে ফের একবার মাঝরাতে ঘুম ভেঙে যায় অনির্বাণের। ঘুম জড়ানো চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বাজে। একটা হাই তুলে পাশ ফিরে শুতে গিয়েই ভয়ে চমকে ওঠে ও। সুজাতা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি অদ্ভুত সেই চাহনি, একদম ঠান্ডা শীতল। অনির্বাণ অনুভব করলো ওর শিরদাঁড়া দিয়ে একটা শিরশিরে ঠান্ডা রক্তের স্রোত নেমে যাচ্ছে। বুকটা ভয়ে ঠিপ ঠিপ করছে। অনির্বাণ কি ভুল দেখছে? একবার ভালো করে চোখ খসলে ফের তাকালো সুজাতার দিকে, কিন্তু কই, সুজাতা তো দিব্যি ঘুমিয়ে আছে, ওর চোখের পাতাও বন্ধ। অনির্বাণ কি এতটা ভুল দেখল? 3 দিনের মধ্যে ঘটে যাওয়া এমন অদ্ভুত ঘটনা অনির্বাণকে বেশ ভাবিয়ে তুলল। অনির্বাণ কি সত্যি সবকিছু ভুল দেখেছে, সবকিছু ভুল শুনেছে? এই দ্বৈরাত্রিক দ্বন্দ্বে আস্তে আস্তে ঘুম কমে এলো ওর। ও লক্ষ্য করতে লাগলো সুজাতার বিড়বিড় ক্রমশ বেড়ে চলেছে। কিন্তু সুজাতাকে প্রশ্ন করলেও অবাক হয়ে তাকিয়ে থাকে খালি, আর বলে, কই, আমি তো টের পাইনি। কিন্তু অনির্বাণ বোঝে কিছু একটা ভুল হচ্ছে, কোথাও যেন কিছুই ঠিক নেই। এদিকে ধীরে ধীরে সুজাতার শরীর যেন শুকিয়ে যেতে শুরু করেছে, কিন্তু সুজাতার মধ্যে খাওয়া কমে যাওয়ার লক্ষণও কোনোদিনও পরিলক্ষিত করেনি। আগে সুজাতা যেমন খেত এখনো তাই খায়, তবে ও শুকিয়ে যাচ্ছে কেন? এইভাবেই টানাপোড়েনের মধ্যে 2 সপ্তাহ কেটে যায় ওদের। একদিন অফিস থেকে ফিরে অনির্বাণ সোফায় বসে গিয়েছে। সুজাতা চা করে এনে তার পাশে এসে বসলো। এই জানো, আমি না কেমন রোগা হয়ে যাচ্ছি, তাই না? কি হয়েছে বলো তো আমার? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অনির্বাণ সবকিছু বুঝেও সুজাতাকে আশ্বস্ত করে, বলে, বাড়ির কাজের জন্য তুমি কিছু চিন্তা করো না, আমি কালকেই তোমার জন্য একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করছি। পরের দিন ডাক্তার এলেন, কিন্তু কোনো রোগ ধরতে পারলেন না। ওজন মেশিনে সুজাতাকে দাঁড় করিয়ে ওজন মাপতে দেখা গেল সুজাতার ওজন প্রায় 15 কেজি কমে গেছে এই 2 মাসে। ডাক্তারও এমন অদ্ভুত কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান। ডাক্তার বললেন, ঘাটশিলা তো লোকের শরীর সারাতে যায়, এখানে তো দেখছি আপনার উল্টোটা। আচ্ছা, চিন্তা করতে হবে না, আমি যে মেডিসিনগুলো লিখে দিয়েছি তার সঙ্গে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা,
একটু চিন্তা করাটা বন্ধ করে দিন, দেখবেন তাড়াতাড়ি বেটার রেজাল্ট পেয়ে গেছেন। অনির্বাণ মুখে প্রকাশ না করলেও সুজাতাকে নিয়ে বেশ দুশ্চিন্তাতে পড়ে গেল। ওষুধপত্র, খাবার সবই খেতে শুরু করলো সুজাতা, কিন্তু কিছুতেই যেন কিছুই হচ্ছিল না। 2 সপ্তাহ পরে আর একবার ওজন মাপতে দেখা গেল আরও 10 কেজি কমে গেছে। সুজাতার শরীর যেন কেমন শুকিয়ে যেতে শুরু করেছে। অনেক ডাক্তার, অনেক ওষুধ করেও যেন কিছুই হচ্ছিল না। সুজাতার সেই যৌবনের লালিত্যমাখা শরীরটা যেন আজ একটা কঙ্কাল সারে পরিণত হয়েছে। এইভাবে আরও 2 সপ্তাহ কেটে গেল। অনির্বাণ এখন আর চাকরিতে যায় না। সুজাতার বিছানা থেকে উঠতে পারে না। সুজাতাকে দেখলে মনে হয় একটা কঙ্কাল যেন বিছানার উপর পড়ে আছে। শরীরে কোনো জীবন নেই তার। 2 কোটরে বসা চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। অনির্বাণ সুজাতাকে জল খাইয়ে দেয়, কিন্তু সেই জল গলা দিয়ে যায় না। জল ছাড়া সুজাতা এখন আর কিছুই খেতে পারে না। চুলগুলো প্রায় উঠে গেছে, কেমন একটা অদ্ভুত পৈশাচিক শরীর হয়ে গেছে সুজাতার। লেখায় বর্ণনা করা যায় না, দেখলেই গা শিউড়ে ওঠে। আর বেশি দিন সুজাতাকে আটকে রাখতে পারেনি অনির্বাণ। একদিন রাতে হঠাৎই ঘুমের মধ্যে মৃত্যুর মুখে ঢলে পড়ে সুজাতা। অনির্বাণ তখনও বিশ্বাস করে উঠতে পারে না যে সুজাতা আর নেই। কোনো বড় ডাক্তার কেউই এই কঠিন মারণ রোগ ধরতে পারেনি। কি অদ্ভুতভাবে চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে গেল সুজাতা। অনির্বাণ এখন বড্ড একা। 2 বড় বড় ঘরে একাই পায়চারি করে, একাই হাসে, একাই নিজের মধ্যে কথা বলে। এইভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। একদিন রাতে হঠাৎ অনির্বাণ একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। কেউ যেন নুপুর পায়ে হেঁটে বেড়াচ্ছে সারা ঘর। চমকে উঠে বসে পড়ে অনির্বাণ। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু কাউকে খুঁজে পায় না। এই ঘাটশিলাতে আসার পর অনির্বাণ সুজাতাকে একটা নুপুর কিনে দিয়েছিল। এই নুপুরের আওয়াজ সেই অবিকল অনির্বাণের কিনে দেওয়া নুপুরের আওয়াজের মতো। অনির্বাণ পাগলের মতো সারা ঘর খুঁজতে থাকে। এমন সময় আচমকা ওর কানে আসে কেউ যেন ওকে ডাকছে, অনির্বাণ, আমি এখানে। এই দেখো, আমায় দেখতে পাচ্ছ না? এই তো। চমকে ওঠে অনির্বাণ, চিৎকার করে বলে ওঠে, কোথায় কোথায় তুমি সুজাতা? কোথায়? আমি যাব তোমার কাছে। আমি এইখানে। এই তো দেখো। অনির্বাণ দরজার দিকে তাকিয়ে দেখে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অনির্বাণ পা বাড়ায় সেই দিকে। আলো অন্ধকারে সেই ছায়াকে ভালো করে দেখতে পায় না, কেবল একটা আবছায়া অবয়ব চাঁদের আলো জানলা দিয়ে প্রবেশ করলেও সেই আলোতে সেই অবয়বকে স্পষ্ট দেখা যায় না। অনির্বাণ আরও কিছুটা এগিয়ে যায় দরজার কাছে। আরও কাছে এগোতেই ভয়ে গলা শুকিয়ে ওঠে ওর। এ কি দেখছে অনির্বাণ? সারা শরীর দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়। মাংস চর্বিহীন একটা সাদা কঙ্কাল দাঁড়িয়ে আছে, আর সে তার কঙ্কাল সারা আঙুলগুলো দিয়ে অনির্বাণকে ডাকছে। কি হলো অনির্বাণ? আমি সুজাতা। এসো, কাছে এসো। অনির্বাণের ভয় যেন এক নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। অনির্বাণ অদ্ভুত মুগ্ধতায় তাকিয়ে থাকে সেই মাংসহীন কঙ্কালটার দিকে। আপনা হতেই বাড়ির সদর দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে। কঙ্কালটি পায়ে নুপুরের শব্দ তুলে ধীরে ধীরে দরজার বাইরে বেরিয়ে আসে। অনির্বাণ মন্ত্রমুগ্ধের মতন তাকে অনুসরণ করে দরজার কাছে হেঁটে আসে। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে বাইরে তাকাতেই অনির্বাণ বিস্ময়ে হাঁ হয়ে যায়।
চাঁদের আলো সেই সাদা মাংসহীন সাদা নরকঙ্কালটার উপর পড়তেই ধীরে ধীরে তার শরীরে আপনা হতেই রক্ত মাংসের সঞ্চার হতে শুরু করে। বড়ই অদ্ভুত ও ভয়ানক সেই দৃশ্য, কিন্তু অনির্বাণ কোনো এক জাদু বলে নির্ভয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য সচক্ষে দেখতে লাগলো। ধীরে ধীরে কঙ্কালটির মুখ, হাত, পা সবকিছুই মাংসে পরিপূর্ণ হয়ে উঠল। কয়েক মুহূর্ত পরে অনির্বাণ বিস্ময়ের ঘোর কাটিয়ে আপনা হতেই বলে ওঠে, সুজাতা, তুমি? সুরেলা সেই কণ্ঠের ডাক কিছুতেই যেন অনির্বাণ অগ্রাহ্য করতে পারে না। এসো অনির্বাণ, আমার কাছে এসো, এদিকে এসো। আমি যে তোমায় ছাড়া ভালো নেই। এসো অনির্বাণ। অপলক চোখে চেয়ে থাকে সেই মানবীর দিকে। তাকে অনুসরণ করে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ধীরে ধীরে ছায়ামূর্তিটা এগিয়ে যেতে থাকে নদীর দিকে। অনির্বাণ অন্ধের মতো তাকে অনুসরণ করে। অনির্বাণ যেন নিজের মধ্যেই নেই, কোনো হুঁশ নেই ওর কোথায় যাচ্ছে। অবয়বটি ধীরে ধীরে নদীর জলের মধ্যে নামতে শুরু করে। অনির্বাণও তাকে অনুসরণ করে জলে নামে। প্রথমে হাঁটু, তারপর কোমর, তারপর বুক অবধি জলের তলায় চলে যায় অনির্বাণ, কিন্তু তাও সেই অদ্ভুত মুগ্ধতা কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারে না। জলের স্তর গলা ছেড়ে তার নাক স্পর্শ করে। অনির্বাণ ধীরে ধীরে ডুবছে। দম বন্ধ হয়ে আসছে ওর, কিন্তু শরীরে বিন্দু মাত্র ছটফটানি নেই। কেবল একটাই কণ্ঠস্বর ভেসে আসছে ওর কানে, এসো, এদিকে এসো। আমি যে তোমার জন্য অপেক্ষা করে আছি অনির্বাণ। ধীরে ধীরে জলের অতলে ডুবতে থাকে অনির্বাণ, আর তার সাথে ভেসে আসে সেই নুপুরের শব্দ ও সেই সুরেলা ডাক। কি অদ্ভুত মুগ্ধতা মেশানো আছে সেই ডাকে, শুনলেই সারা শরীর যেন অবশ হয়ে আসে। এতক্ষণ শুনছিলেন অদ্ভুত মুগ্ধতা। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শুনতে থাকুন হন্টিং সানডে।